আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডিফেন্স সেক্টরকে নিয়ে। ডিফেন্স সেক্টরের আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করব এবং দেখব যে ডিফেন্স সেক্টরে ইনভেস্ট করা যাবে কি না। দেখুন, আমি কিন্তু আপনাকে বলতে পারবো না যে কোন স্টকে আপনি ইনভেস্ট করবেন, সেটি কিন্তু আপনাকে নিজে অ্যানালিসিস করে বলতে হবে। আমরা কেবলমাত্র দেখব যে সেক্টরটা ভালো লাগছে কি না, সেক্টরে অ্যানালিসিস করব। কারণ কি না, কারণ ডিফেন্স সেক্টর কিন্তু নিউজে এসেছে, অর্থাৎ এর মধ্যে কিছু একটা ঘটেছে যার কারণের জন্য কিন্তু নিউজ এসেছে আজকে। আজ হচ্ছে 20 মার্চ 2025, আমি রেকর্ড করছি এই সময় সন্ধ্যাবেলায়। তো দেখুন কেন নিউজের মধ্যে এসেছে। কারণ হচ্ছে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার এই ডিফেন্স সেক্টরকে নিয়ে। আমরা এই ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করব। একটা পার্টে সেই নিউজের ডিটেলসে আমরা শিখব এবং জানার চেষ্টা করব যে নিউজে কি বলতে চেয়েছে, কি প্রভাব পড়তে চলেছে তার। কারণ আমরা যখন ইনভেস্ট করব, ইনভেস্ট করা যাবে কি যাবে না সেটা যখন বিচার করব, তখন আমাদেরকে ব্যবসার মডেলটা বুঝতে হবে যে কোন কোন সেক্টরগুলোতে, কোন কোন জায়গাগুলোতে কোন ধরনের প্রজেক্ট তৈরি হয়েছে, সেগুলো কোন কোম্পানি তৈরি করে, তাহলে কোন কোম্পানির লাভ হতে পারে, কে কত কোটি টাকার বাজেট পেয়েছে, ইত্যাদি ইত্যাদিগুলোকে আমাদেরকে একটু ব্রেকডাউন করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে। আমি যতটুকু পারবো এই মুহূর্তে ততটুকুই আপনাকে সাহায্য করব। আমরা এই নিউজটাকে ভালো করে দেখব এবং তারপর আমরা চার্ট অ্যানালিসিস করব মান্থলি টাইম ফ্রেমে, ডেলি টাইম ফ্রেমে এবং উইকলি টাইম ফ্রেমে। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই আমরা নজর দেব নিউজের জন্য। তো নিউজে কি খবরটা এসেছে? নিউজে এসেছে, দেখুন ডিফেন্স সেক্টর যেটি কাউন্সিল, ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল, ড্যাক যাকে বলে, তো ড্যাক বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে আজ অর্থাৎ 20 মার্চ 2025। 20 মার্চ 2025 তারা সিদ্ধান্ত ঘোষণা করেছেন। এই নিউজ বাজারে এসেছে। আমরা দেখব যে এই খবরটি আসার আগে মার্কেট উপরের দিকে উঠেছে না ওঠেনি। মার্কেট বলতে এখানে কারা? এখানে ডিফেন্স ইন্ডেক্স যেটি রয়েছে, সেই ইন্ডেক্সটা তার আগে থেকেই দেখবেন মুভমেন্ট কিন্তু শুরু হয়েছে। তারপরে আপনি কিন্তু এখান থেকে একটি সিদ্ধান্তে আসতে পারেন যে এই রকম ধরনের সিদ্ধান্ত আসতে পারে বলে কিন্তু অনেক আগেই বড় প্লেয়াররা কিন্তু জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। তাহলে টেকনিক্যাল চার্ট আপনাকে অনেক কিছু বলে দেয়। নিউজ আপনার কাছে পড়ে আসে, কিন্তু তার আগে অনেকে পজিশন তৈরি করে নেয়। আজই যদি আপনার যখন খবরটা প্রকাশিত হয়েছে তার আগে দেখবেন যে ডিফেন্স সেক্টরটা ভালো করেছে। আপনারা একবার তাকিয়ে দেখুন ডিফেন্সের স্টকগুলোকে, কোন কোনগুলো ভালো করেছে, কোন কোনগুলো ওপরের দিকে গেছে, নজরে করবেন। কারণ এই কাজটা তো আপনাদেরকেই করতে হবে। আমি তো আর বলে দিতে পারছি না, বলে দেওয়ার ইচ্ছা থাকলেও বলে দিতে পারছি না। আমার এই সিদ্ধান্ত কেবলমাত্র কিন্তু আমারই সিদ্ধান্ত, আমি বুঝছি সেটাই আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। এটার মানে এটা নয় যে আপনি ঝাঁপিয়ে পড়ে সেইখানে কাজ করবেন। আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলুন, আপনি সিদ্ধান্ত আপনি নিজে নিন। আমি আপনাকে হেল্প করব এবং আমার ভিউটা আপনাদের সামনে আমি রাখছি। তো কী সিদ্ধান্ত নিলেন না, ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ড্যাক 8টা প্রস্তাবকে অনুমোদন করেছেন। 8খানা প্রস্তাব। যে 8খানা প্রস্তাব অনুমোদন করেছেন তাদের মূল্য কত না 54,000 কোটি টাকারও বেশি। তাহলে ডিফেন্স সেক্টরগুলোতে যদি কিছু প্রজেক্ট ওরা নেয় এবং যদি পার্টিকুলার স্টকগুলো সেই সেক্টরের উপরে কাজ করে এবং তারা বরাত পায়, তাহলে পরে তাদের স্টক উপরের দিকে যাবে। এখন তো মার্কেট এমনিতেই নিচে। এখন ডিফেন্স সেক্টরকে যদি বুস্ট আপ করে, ডিফেন্স সেক্টর যদি অর্ডার পায়, তাহলে ভালো সুযোগ থাকলে ডিফেন্স সেক্টর মুভ করবে। আমরা দেখব যে সেক্টরের পজিশন কী এবং বাকি কাজটা আপনাদের অ্যানালিসিস করা প্রত্যেকটা স্টকের, কারণ সেটা আমি করতে পারছি না। তারপর শুধু 54 কোটি টাকা আর 54,000 কোটি টাকার প্রস্তাব দিয়েই কিন্তু শান্ত হয়নি। তারপর কি দিয়েছে না, টাইম লাইন কমানোর জন্য একটা গাইডলাইন দিয়েছে। টাইম লাইন কমানো মানে কি, দ্রুত কাজ করতে হবে। আজ থেকে আপনাকে অর্ডার দিলাম আপনি করবেন 2030 পর্যন্ত, তা নয় কিন্তু। আজ থেকে অর্ডার দিলাম আপনি 2025 মার্চ শেষ হতে এপ্রিলের মধ্যে কাজ করুন, এটা একটা উদাহরণ। তাহলে আপনি কি করছেন, টাইম লাইনটাকে কমিয়ে দিচ্ছে, অর্থাৎ দ্রুত অ্যাকশন হবে। মেন কথা হচ্ছে এটা। তো টাইম লাইন অ্যাকুইজিশনের টাইম লাইন যে হ্রাস, তার ফলে কি হচ্ছে সেটাকে আমরা প্রথম জানব। দেখুন কি বলছে
না ড্যাক যে বিভিন্ন ধাপের যে ক্যাপিটাল অ্যাকুইজিশন প্রসেস, যে প্রসেসটা রয়েছে সেটাকে দ্রুত করতে হবে এবং কার্যকর করতে হবে, জন্য গাইডলাইন অনুমোদন করেছেন যে উইথ এফেক্ট ফ্রম ইমিডিয়েট এই সময় থেকে এফেক্ট চালু করে দাও, যত তাড়াতাড়ি পারো। ক্যাপিটাল অ্যাকুইজিশন প্রসেসটাকে দ্রুত করতে হবে, অর্থাৎ এফেক্ট তাড়াতাড়ি পাবো। 2025 সালে প্রতিরক্ষা সংক্রান্ত সংস্কারের উপরে জোর দেওয়া হবে, তার মানে ডিফেন্সের উপরে কিন্তু ঢেলে কাজ হবে, এটুকু কিন্তু বোঝা গেল। আর কি বলছে, সাইবার স্পেস ডোমেন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিংয়ের মতো নতুন প্রযুক্তির ওপরে কিন্তু ফোকাস করা হবে। তাহলে এই সেক্টরগুলো, ডিফেন্স সেক্টরের সাথে সাথে এই সেক্টরগুলোরও কিছু কিছু বরাত খুলবে স্বাভাবিকভাবে। তাহলে আপনারা খুঁজতে হবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যে সমস্ত সংস্থাগুলো, কোম্পানি রয়েছে, তারা কারা কারা ডিফেন্সের সঙ্গে, ডিফেন্সে কাদের পোর্শন বেশি, তাহলে আপনাকে ব্যবসাটা বুঝতে হবে, সেগুলোকে খোঁজা আপনাদের কাজ। আচ্ছা, এরপর হচ্ছে দেখুন, আমাদের ইন্ডিয়ান আর্মি বা ডিফেন্সে ইন্ডিয়ান আর্মি আছে, নেভি আছে, এয়ারফোর্স আছে। তো তিনটে সেক্টরের উপরে আমি আলাদা আলাদা করে ভেবেছি যে সেই নিউজগুলো কী কী এসেছে। নাম্বার 1, প্রথমে হচ্ছে ইন্ডিয়ান আর্মির উপরে কী কী আমাদের সিদ্ধান্ত নিচ্ছে না, ড্যাক যে সভাপতিত্ব যিনি করছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ট্যাঙ্ক T90-তে আগে কি করা হতো যে একটা 1000 HP মেশিন ব্যবহার করা হতো, ইঞ্জিন 1000 HP মানে হচ্ছে 1000 হর্স পাওয়ার এর একটা ইঞ্জিন ব্যবহার করা হতো। তো তার পাওয়ারটাকে বাড়িয়ে 1350 HP ইঞ্জিন কেনার কথা বলা হয়েছে। তার ফলে কী হবে না, ট্যাঙ্কটির ক্ষমতা বেড়ে যাবে, এবং ক্ষমতা এই হর্স পাওয়ারটা বাড়ানোর কারণ কি, ট্যাঙ্ক যাতে উঁচু জায়গাতে আরও বেশি উঠতে পারে, পর্বতের উপরে যেন উঠতে পারে, তা সেটা কেনার অনুমোদন দিয়েছে। তাহলে ট্যাঙ্ক 90-তে এই ইঞ্জিনগুলো কারা তৈরি করে আপনি খোঁজ করার চেষ্টা করুন। এর ফলে কি হবে না, উচ্চতায় যে সমস্ত যুদ্ধ হবে, ব্যাটেলফিল্ড মোবিলিটি মানে কি না, উপরে যেটা পাহাড়ের উপরে যাওয়ার জন্য ট্যাঙ্কগুলো যেতে পারতো না, সেখানে কিন্তু যেতে পারবে, এবং সেখানে ব্যাটেলফিল্ড মোবিলিটি বা গতিশীলতা বাড়বে, যেটা যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা বাড়াবে, এবং সেই জন্য কিন্তু ট্যাঙ্কের এই হর্স পাওয়ারের ইঞ্জিনখানি বাড়ানো চলছে। তাহলে আমাদের খোঁজ করতে হবে যে এই এইচপির, এত বেশি এইচপির ইঞ্জিনগুলো কোথায় তৈরি হয়, কে ডিল করে, আমাদের ইন্ডিয়াতে তৈরি হয় না, বাইরে থেকে কেনার কথা বলছে, এগুলোকে আপনাকে একটু খোঁজ করতে হবে। এটা ইন্ডিয়ান আর্মি হয়ে গেল। দ্বিতীয় নাম্বার, ইন্ডিয়ান নেভিতে কি সিদ্ধান্ত নিচ্ছেন না, বলছে যে আমরা জানি বরুণাস্ত্র টর্পেডো, যেটা হচ্ছে শিপ লঞ্চড, আপনার হচ্ছে অ্যান্টি সাবমেরিন টর্পেডো, তো সেটা কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এগুলোকে সাবমেরিনে আমাদের যে টেকনোলজি আছে সেটাকে কিন্তু থ্রেটসগুলোকে মোকাবেলা করতে কাজে লাগবে। এই জিনিসটা তৈরি করে হচ্ছে বিডিএল, ভারত ডায়নামিক্স। দেখুন, স্বদেশে নির্মিত বসুন্ধরা টর্পেডো অনুমোদন করা হয়েছে। তার মানে বিডিএল যে কোম্পানিটি রয়েছে, তারা যে প্রোডাক্টটা তৈরি করে সেইটাকে কেনার ব্যাপারে জোর দেওয়া হয়েছে। তাহলে আপনাদের কাজ হচ্ছে আজকে বিডিএল স্টকটাকে দেখা, বিডিএল স্টকের অ্যানালিসিস করা। আজ মুভমেন্ট করতে শুরু করেছে না আগে থেকে মুভমেন্ট শুরু করেছে, তাহলে আগে থেকে যদি মুভমেন্ট শুরু করে তাহলে কিছু লোক সেটা অলরেডি জানে, এখন কি সেটাকে ঢোকার ব্যবস্থা আছে কি নেই, আপনারা চার্ট অ্যানালিসিস করুন, এভরিথিং অ্যানালিসিস করুন এবং দেখুন। তৃতীয় নাম্বার হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স সংক্রান্ত। এবারে এয়ারফোর্সে কি করছে না, আমাদের যেটা আছে AEW&C, অর্থাৎ হচ্ছে এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং কন্ট্রোল এয়ারক্রাফট সিস্টেম কেনার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কে বিক্রি করে, কোন জায়গা থেকে কেনে, মাঝখানে মিডলম্যান কারা, কোন কোম্পানির লাভ হবে কিনা, এভরিথিং বোঝার চেষ্টা করুন, যেটা হচ্ছে আমাদের লড়াই করার ক্ষমতাকে বাড়াবে, এবং এই যুদ্ধাস্ত্র ব্যবহারের লড়াইয়ের করার ক্ষমতা বহু গুণ বাড়িয়ে তোলে এই AEW&C। যাক, সেটা তো আমাদের দেশকে উন্নত করার জন্য, দেশকে সমর্থ করার জন্য সমস্ত আমাদের কি বলবো যে স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে এই হচ্ছে খবর। এইখানে 54,000 কোটি টাকারও বেশি টাকার আদান প্রদান হবে, অর্ডার আদান প্রদান ঘটবে। আপনারা এগুলোকে পজ করে জায়গাগুলোকে নোট করুন এবং চেক করুন যে এই সমস্ত কোম্পানিগুলো কারা রয়েছে, কারা বেনিফিটেড হবে, এবং সেখানে টেকনিক্যাল অ্যানালিসিস করুন এবং দেখুন যে সেটাকে সাহায্য করতে পারবেন কি পারবেন না, কিনতে পারবেন কি পারবেন না। প্রথমেই আমরা ডিফেন্স সেক্টরকে মান্থলি টাইম ফ্রেমে দেখব।
মান্থলি টাইম ফ্রেমে যদি দেখি তাহলে দেখব যে অনেকখানি একটি লেভেল থেকে নিচে এসেছিল এবং সেখান থেকে কিন্তু মার্কেট অনেকটা ঘুরেছে। আমি একটা ট্রেন্ড লাইন এঁকে দেখিয়ে দিয়েছি, এটাকে ক্রস করলে এটা হবে রেজিস্ট্যান্স এবং এরপরে কিন্তু সে উপরের দিকে যেতে পারবে ধাক্কা খাবার পর। এই মুহূর্তে এরকম জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। সুতরাং মান্থলি টাইম ফ্রেমে নিচের দিক থেকে একটা বাইং এসেছে এবং খুব বেশি দিনের তো হয়নি ডিফেন্সটা, আমরা সবাই জানি। তো ডিফেন্স ইন্ডেক্সটা খুব বেশি দিনে হয়নি, ভালো একটা সুযোগ নিচে থেকে ছিল, যদি খবর আপনি জানতে পারতেন। এখনও সুযোগ শেষ হয়নি, আপনি ডিফেন্স সেক্টরে যদি উপযুক্ত সুযোগ আসে তাহলে আপনি এন্ট্রি নিতে পারেন, আপনার চিন্তাভাবনার উপর নির্ভর করছে। এবার চলুন উইকলি ক্যান্ডেলে দেখি, আর একটু স্পষ্ট হবে। দেখুন উইকলি ক্যান্ডেলে আমি একটি রেজিস্ট্যান্সকে এঁকে রেখেছি বা সাপোর্টকে এঁকে রেখেছি, যে মুহূর্তে এখন সাপোর্ট হিসেবে কাজ করবে। কিন্তু আরও একটা দিন রয়েছে, আশা করি এখানেই কিন্তু সে ক্লোজিং দেবে, উপরে ক্লোজিং দেবে। তাহলে এটি একটি পারফেক্ট জায়গা যেখানে ব্রেক করেছে। তার আগে আপনি একটা ট্রেন লাইন আঁকতে পারতেন, সেই ট্রেন লাইনকে ব্রেক করে সে কিন্তু কী করেছে, উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। এখন উপরের দিকে যেতে গেলে পরে 7000-এর কাছাকাছি লেভেলে তার একটা কী আছে না, একটা ধাক্কা রয়েছে। তার মানে উইকলি টাইম ফ্রেমে আমরা যদি দেখি তাহলে দেখব এখানেও কিন্তু একটা ব্রেকআউট হয়েছে এবং এটা সাস্টেন করলে পরে এখানে এন্ট্রি নেওয়ার একটা ভালো সুযোগ রয়েছে। আপনারা যদি ভাবেন তাহলে করতে পারেন। আমরা যদি এবার ডেলি টাইম ফ্রেমে যাই তাহলে ডেলি টাইম ফ্রেমে দেখলে পরে আমরা অবাক হয়ে যাব যে আসলে আমরা যদি এটাকে অ্যানালিসিস আগে থেকেই করতাম তাহলে আমরা দেখতাম যে এখানে কিন্তু ব্রেকআউট হয়েছে, এই চ্যানেলটাকে ব্রেক করেছে, ওপরে নিচে এখানে এসছে এবং সেখানে ডবল বটম তৈরি করে সে কিন্তু উপরের দিকে গেছে। এবং আপনারা যদি আঁকতে জানেন তাহলে দেখবেন যেখানে একটা ডব্লু প্যাটার্ন তৈরি করে মার্কেট গেছে, রিটেস্ট করেছে সেই লেভেলকে এবং তারপর ব্রেকআউট করে একটার পর একটা লেভেল গেছে। আমি খুব বেশি উপরে নিচে লেভেল আঁকিনি, কিন্তু কয়েকটা লেভেল আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সুতরাং সে একটা রেজিস্ট্যান্সের কাছে আছে এবং এখানেও কিন্তু একটা ডব্লু প্যাটার্ন তৈরি করেছিল, কিন্তু সেটা ব্রেকআউট করেনি। এখন অনেক দিন পরে সে কিন্তু কাছাকাছি গেছে। এবারে এমন হতে পারে যে এই জায়গাটা আমি একটু মুছে দিই এবং এই জায়গাটাতে অফ করি। এই জায়গাটাতে যদি আপনারা একটা দাগ টানেন তাহলে কিন্তু এখানে একটি প্যাটার্ন কিন্তু হতে পারে। ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা তৈরি করে সে কিন্তু উপরে যেতে পারে বা উপরে যেয়ে এখান থেকে কিন্তু ধাক্কাও খেতে পারে। সুতরাং আমরা যদি ছবিটাকে একটু ভালো করে দেখি তাহলে দেখব অনেক নিচে থেকে কিন্তু বাইং অলরেডি শুরু হয়ে গেছে। তাহলে এই নিউজটা যে আসতে চলেছে সেটা কিন্তু অনেক আগেই অনেক লোকে কিন্তু আন্দাজ করেছিল বলেই বড় প্লেয়ারদের আমাদের কিন্তু ধারণা আছে যে সেখান থেকে কিন্তু বাইংটা শুরু হয়েছিল এবং উপরের যে রেজিস্ট্যান্স ছিল সেটাকেও ভেঙেছে। এখন তার উপরে যে রেজিস্ট্যান্স আছে সেখানে কিন্তু দাঁড়িয়ে আছে। আঁকা আপনাদের চোখের সামনে, নিজেরা আপনার চার্ট এইভাবে আঁকতে পারেন এবং ভাবনা চিন্তা করবেন যে কিভাবে এটাকে কাজ করবেন কি করবেন না। তাই এই হচ্ছে মোটামুটি আপনাদের সামনে আমি ডিফেন্স সেক্টরের অ্যানালিসিস করলাম, সেখানে খবরটাও দিলাম। আশা করি আপনাদের অবশ্যই কাজে লাগবে। আপনারা চিন্তাভাবনা করুন, আপনারা সুযোগের অপেক্ষা করুন এবং যদি কখনো সুযোগ আসে, যদি আপনারা বোঝেন তাহলে পরে কি করবেন না, অবশ্যই আপনারা এতে পার্টিসিপেট করবেন এবং ভাবনা চিন্তা করবেন। আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজ 20 তারিখে আমি রেকর্ড করছি, হয়তো 21 তারিখে আমি আপনাদেরকে এটি দেব মার্কেট শেষ হবার পর। আজকে দিতে পারলে ভালো হতো, কিন্তু আমি দিতে পারলাম না, তার জন্য দুঃখিত। আপনারা কালকে ভিডিওটি দেখবেন এবং সিদ্ধান্ত নেবেন। নমস্কার, ধন্যবাদ।